আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। এমন ভয়াবহ হামলা চালাব যা কখনো চোখে দেখেনি নেতানিয়াহু। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি ইউরোপের। কি করবেন ট্রাম্প? ইরানের ২৭ প্রদেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, ১০ দিনে নিহত অন্তত ৩৬। কোন ভয়ে সৌদি আরব ইরানকে বাঁচাল? কাবুলে বিস্ফোরণে ৭ জন নিহত, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক হুঙ্কার এবং কঠোর বার্তা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে, বিশেষ করে যখন তিনি স্পষ্টভাবে বলেছেন যে এমন ভয়াবহ হামলা চালানো হবে যা শত্রুপক্ষ কখনো চোখে দেখেনি। তখন এই বক্তব্যকে কেবল একটি সাধারণ রাজনৈতিক বুলি হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি সামরিক প্রস্তুতির এক চরম ইঙ্গিত বহন করে, যা মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে দিয়েছে। কারণ সামরিক বিশ্লেষকরা মনে করছেন নেতানিয়াহুর এই বক্তব্যের পেছনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট টার্গেটে আঘাত হানার পরিকল্পনা, যা প্রতিপক্ষের সামরিক সক্ষমতাকে পুরোপুরি গুঁড়িয়ে দিতে পারে। আর এই ধরনের বক্তব্য সাধারণত তখনই আসে যখন পর্দার আড়ালে বড় কোনো অপারেশনাল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। ফলে আন্তর্জাতিক সম্প্রদায় এখন শঙ্কার মধ্যে রয়েছে যে এই সংঘাত শেষ পর্যন্ত একটি সর্বাত্মক যুদ্ধের রূপ নেয় কিনা। আর আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে ইসরায়েলের সামরিক ডক্ট্রিন সবসময় প্রি-এম্পটিভ বা আগাম হামলার ওপর জোর দেয়। তাই নেতানিয়াহুর এই হুঁশিয়ারি প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করার একটি কৌশলও হতে পারে। তবে এর বাস্তব প্রয়োগ হলে তা বেসামরিক মানুষের জন্য কতটা ভয়াবহ হতে পারে তা কল্পনা করাও কঠিন। এই পরিস্থিতিতে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করেন জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর এখনই কার্যকর ভূমিকা পালন করা উচিত যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়? কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত লিখুন, কারণ যুদ্ধের ভয়াবহতা কখনোই সাধারণ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না, বরং তা ধ্বংস আর হাহাকার রেখে যায়। অন্যদিকে নেতানিয়াহুর এই বক্তব্যের পর বিরোধী পক্ষগুলো তাদের সামরিক মহড়া এবং প্রস্তুতির কথা ঘোষণা করছে, যার ফলে একটি অ্যাকশন এবং রিঅ্যাকশন বা পাল্টাপাল্টি হামলার চক্র তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর এই উত্তেজনার পারদ যত চড়ছে, বিশ্ববাজারে তেলের দাম এবং অর্থনীতির ওপর তার নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনাও তত বাড়ছে। সব মিলিয়ে নেতানিয়াহুর এই অদেখা হামলার হুমকি বর্তমান ভূরাজনীতিতে এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছে, যা আগামী দিনগুলোতে বিশ্ব নেতাদের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের যে মৈত্রী এবং আটলান্টিক পাড়ের সম্পর্ক ছিল, তাতে এখন ফাটল ধরার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবং ইউরোপীয় ইউনিয়ন এখন মানসিকভাবে এবং কৌশলগতভাবে এমন এক পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে যা একসময় অকল্পনীয় ছিল, আর তা হল যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য অর্থনৈতিক বা কূটনৈতিক যুদ্ধ। বিশেষ করে যদি ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরে আসেন, তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে ব্রাসেলস থেকে বার্লিন পর্যন্ত সবখানেই গভীর উদ্বেগ এবং সতর্কবার্তা কাজ করছে। কারণ ট্রাম্পের আগের মেয়াদে আমরা দেখেছি তিনি কিভাবে আমেরিকা ফার্স্ট নীতির আওতায় ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিলেন এবং ন্যাটোর খরচ নিয়ে ইউরোপীয় নেতাদের কঠোর সমালোচনা করেছিলেন। তাই এবার ইউরোপ আর কোনো ঝুঁকি নিতে চাইছে না, এবং তারা এখন স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বয়ংসম্পূর্ণতার দিকে ঝুঁকছে, যার মানে হল তারা নিরাপত্তার জন্য আর কেবল ওয়াশিংটনের উপর নির্ভর করে থাকতে চায় না, বরং নিজস্ব প্রতিরক্ষা বাহিনী এবং অর্থনৈতিক কাঠামোকে এমনভাবে শক্তিশালী করতে চায় যাতে যুক্তরাষ্ট্রের যে কোনো বৈরী সিদ্ধান্তের মোকাবেলা করা সম্ভব হয়। আর এই বিষয়টি নিয়ে আপনাদের ভাবনা কি? আপনারা কি মনে করেন ইউরোপের পক্ষে যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া রাশিয়া বা চীনের মতো শক্তির মোকাবেলা করা সম্ভব হবে, নাকি এটি ইউরোপের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা এই ধরনের জটিল ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত আপনাদের সামনে তুলে ধরি।
আসলে ইউরোপীয় নেতারা এখন বুঝতে পারছেন যে ওয়াশিংটনের রাজনৈতিক পট পরিবর্তন তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই তারা নিজেদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার চেষ্টা করছেন এবং প্রতিরক্ষা খাতে বাজেট বাড়াচ্ছেন। কিন্তু ট্রাম্প যদি সত্যি আবার শুল্কযুদ্ধের ডাক দেন বা ন্যাটো থেকে সরে আসার হুমকি দেন, তবে তা ইউরোপের অর্থনীতির জন্য এক বড় ধাক্কা হবে, যা সামাল দিতে তাদের এখন থেকেই বিকল্প বাজার এবং মিত্র খুঁজতে হচ্ছে। আর এই প্রস্তুতির অংশ হিসেবেই তারা এখন এশিয়া এবং গ্লোবাল সাউথের দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের দিকে নজর দিচ্ছে। অর্থাৎ আগামী দিনগুলোতে আমরা হয়তো দেখব পশ্চিমা বিশ্বের মধ্যেই এক নতুন ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে, যেখানে এক সময়ের ঘনিষ্ঠ মিত্ররা এখন একে অপরের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হতে পারে। আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও রক্তঝরা এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে আফগানিস্তানে সরকার পরিবর্তনের পরেও নিরাপত্তার সংকট কাটেনি, বরং সাধারণ মানুষের জীবন এখনও চরম ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী এই বিস্ফোরণটি এমন এক জনবহুল এলাকায় ঘটানো হয়েছে যেখানে সাধারণ মানুষের সমাগম বেশি ছিল, যার মূল উদ্দেশ্যই ছিল সর্বোচ্চ সংখ্যক প্রাণহানি ঘটানো এবং ভীতি সৃষ্টি করা। আর এই ধরনের হামলাগুলো সাধারণত বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী চালিয়ে থাকে, যারা বর্তমান তালেবান সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাতে চায়। কিন্তু এর নির্মম শিকার হচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষ, নারী ও শিশুরা, যা অত্যন্ত বেদনাদায়ক। আর এই ঘটনা নিয়ে আপনাদের অনুভূতি কি? আপনারা কি মনে করেন আফগানিস্তানের বর্তমান প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আমরা বিশ্বাস করি সচেতনতায় পরিবর্তনের শুরু। আসলে কাবুলের এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলের জন্য একটি বড় উদ্বেগের বিষয়, কারণ আফগানিস্তান যদি আবারও সন্ত্রাসবাদীদের অভয়ারণ্যে পরিণত হয়, তবে তা কেবল ওই অঞ্চলের জন্য নয়, বরং গোটা বিশ্বের নিরাপত্তার জন্যই হুমকি হয়ে দাঁড়াবে। তাছাড়া অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা আফগান জনগণের জন্য এই ধরনের হামলা মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে। কারণ যখন মানুষের দুবেলা খাবারের সংস্থান করতে কষ্ট হচ্ছে, তখন এই ধরনের নিরাপত্তাহীনতা তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। যদিও নিরাপত্তা বাহিনী দাবি করছে তারা তদন্ত শুরু করেছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে, কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে সাধারণ মানুষ খুব একটা আশ্বস্ত হতে পারছে না। কারণ ঘন ঘন এই ধরনের বিস্ফোরণ প্রমাণ করে যে গোয়েন্দা নজরদারিতে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে, এবং যতক্ষণ পর্যন্ত একটি অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত কাবুলের রাজপথ হয়তো এভাবেই রক্তে রঞ্জিত হতে থাকবে। ইরানের অভ্যন্তরে চলমান অস্থিরতা এবং বিক্ষোভ এখন এক নতুন ও জটিল মোড় নিয়েছে, যা গত 10 দিনের ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করলে স্পষ্টভাবে বোঝা যায়। কারণ দেশটির 31টি প্রদেশের মধ্যে অন্তত 27টি প্রদেশেই এখন তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এবং এই পরিস্থিতির অবনতি ঘটার সাথে সাথে আন্তর্জাতিক মহলেও এর ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে, যেখানে মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে যে গত 10 দিনে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত 36 জন নিহত হয়েছেন। যদিও সরকারিভাবে এই সংখ্যার পুরোপুরি সত্যতা নিশ্চিত করা হয়নি বা ভিন্ন পরিসংখ্যান দেওয়া হচ্ছে, তবে মাঠ পর্যায়ের বিভিন্ন ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, অর্থনৈতিক সংকট, বাকস্বাধীনতা এবং জীবনযাত্রার মানোন্নয়নের দাবিতে রাস্তায় নেমে এসেছে, যা প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যখন দেশটির উপর আগে থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে এবং মুদ্রাস্ফীতি চরমে পৌঁছেছে, তখন এই ধরনের অভ্যন্তরীণ চাপ সরকারকে বেশ বেকায়দায় ফেলেছে। আর এই বিক্ষোভের ধরন বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি কেবল রাজধানী তেহরানে সীমাবদ্ধ নেই, বরং প্রত্যন্ত অঞ্চলগুলোতেও এর আঁচ লেগেছে, যার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন যে এই বিক্ষোভের পেছনে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ কাজ করছে, কারণ বেকারত্ব এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আর ঠিক এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন এই বিক্ষোভের ফলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আসবে, নাকি সরকার কঠোর হাতে এটি দমন করতে সক্ষম হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আন্তর্জাতিক বিশ্লেষকরা এই পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন, কারণ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের স্থিতিশীলতা বা অস্থিতিশীলতা সরাসরি প্রভাব ফেলে।
বিশেষ করে জ্বালানি তেলের বাজার এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে এই অস্থিরতা যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা প্রতিবেশী দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হতে পারে। এমতাবস্থায় সরকার আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজবে নাকি শক্তি প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবে তা দেখার বিষয়। তবে বর্তমান প্রেক্ষাপট বলছে যে বিক্ষোভকারীদের দাবি এবং সরকারের অবস্থানের মধ্যে একটি বড় ব্যবধান রয়ে গেছে, যা সহজে পূরণ হওয়ার নয়। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তনের হাওয়া লেগেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সৌদি আরব এবং ইরানের সম্পর্কের যে নতুন সমীকরণ তৈরি হয়েছে তা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। কারণ কিছুদিন আগেও যেখানে এই দুই দেশকে একে অপরের চিরশত্রু হিসেবে গণ্য করা হতো, সেখানে এখন দেখা যাচ্ছে যে সৌদি আরব অত্যন্ত কৌশলী এবং বিচক্ষণতার সাথে ইরানকে একটি বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছে, যা মূলত তাদের কূটনৈতিক পরিপক্কতারই প্রমাণ দেয়। আর এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল ইরানের ওপর চাপ প্রয়োগের জন্য নতুন করে ছক কষছিল। ঠিক সেই মুহূর্তে রিয়াদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা তাদের আকাশসীমা বা ভূমি ব্যবহার করে ইরানের ওপর কোনো ধরনের হামলা চালানোর অনুমতি দেবে না, যা কারত ইরানকে একটি বড় সামরিক হুমকি থেকে সাময়িক সুরক্ষা দিয়েছে। এবং এই সিদ্ধান্তের পেছনে সৌদি আরবের নিজস্ব ভিশন 2030 এবং অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থ জড়িত রয়েছে। কারণ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন তার দেশকে একটি গ্লোবাল ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চান। আর সেই লক্ষ্যে পৌঁছাতে হলে এই অঞ্চলে যুদ্ধ বা সংঘাত কোনোভাবেই কাম্য নয়, বরং প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখাই এখন তাদের প্রধান এজেন্ডা। যা এই সিদ্ধান্তের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে সৌদি আরব এখন আর অন্যের যুদ্ধের দাবার গুটি হতে চায় না, বরং তারা নিজেদের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। আর এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন সৌদি আরবের এই নিরপেক্ষ অবস্থান মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনতে পারবে? ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের আরও গভীর বিশ্লেষণমূলক খবর তৈরি করতে সাহায্য করে। আসলে বেইজিংয়ের মধ্যস্থতায় গত বছর যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছিল তারই সুফল এখন দেখা যাচ্ছে। কারণ রিয়াদ এখন বুঝতে পেরেছে যে ইরানের সাথে সংঘাতে জড়ালে তাদের নিজেদের তেল স্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়ন ঝুঁকির মুখে পড়বে। তাই তারা এখন ওয়াশিংটনের সব কথায় সায় না দিয়ে নিজেদের আঞ্চলিক নিরাপত্তার কথা চিন্তা করে ইরানের সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে, যা কারত ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়ে নিয়ন্ত্রণ এখন আর কেবল পশ্চিমা শক্তির হাতে নেই, বরং আঞ্চলিক শক্তিগুলো এখন নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে শুরু করেছে।